আজকে আমরা ক্লাস 9 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ইংলিশ সাবজেক্টের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের তোমাদের এই প্রশ্নপত্র এবং তার সম্পূর্ণ উত্তর। সেকেন্ড ইউনিট টেস্টে 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট সময়ও কিন্তু দেওয়া থাকতে পারে। ওকে, তো চলো আমরা এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো দেখে নিই। আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো কিন্তু পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, ঠিক আছে, পেইড কোর্সের মধ্যে থাকবে এবং সেখানে তোমরা কিন্তু ভিডিওগুলো পাবে আর পিডিএফগুলো নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো চলো আমরা এই কোশ্চেন পেপার এবং তার উত্তর দেখে নিই। দেখো, প্রথমে দেওয়া আছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন 3। 1 নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট গিভেন বিলো। অর্থাৎ নিচে একটি প্যাসেজ দেওয়া আছে, সেটাকে পড়তে হবে, তারপর যে প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর লিখতে হবে। তো আমাদের এই প্যাসেজটা লেসন 8 হিজ ফার্স্ট ফ্লাইট সেখান থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো প্যাসেজটার মধ্যে কি দেওয়া হয়েছে একবার দেখে নাও। দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। এখানে লেজ মানে হচ্ছে শৈলশিরা, ঠিক আছে। তো দ্য ইয়াং সিগাল, সিগাল মানে হচ্ছে শঙ্খচিল, ইয়াং মানে হচ্ছে কি অল্প বয়সে আর কি, ঠিক আছে, বাচ্চা একটা। তো একটা শঙ্খচিল, ঠিক আছে, অল্প বয়সে একটা শঙ্খচিল, এটা কোথায় ছিল? ওয়াজ অ্যালোন মানে হচ্ছে একাকী ছিল, অ্যালোন মানে হচ্ছে একাকী, অন হিজ লেজ অর্থাৎ সেই শৈলশিরাতে সে একাই ছিল। হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর। তো দেখো হিজ টু ব্রাদার্স মানে হচ্ছে তার দুই ভাই, অ্যান্ড হিজ সিস্টার এবং তার বোন, হ্যাড অলরেডি ফ্লন মানে হচ্ছে অলরেডি মানে ইতিমধ্যে তারা উড়ে চলে গেছে, ফ্লন অ্যাওয়ে মানে হচ্ছে উড়ে চলে গেছে, তার ডে বিফোর মানে হচ্ছে আগের দিন। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম। তো হ্যাড বিন অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া, অর্থাৎ সে ভয় পেয়েছিল, টু ফ্লাই উইথ দেম তাদের সঙ্গে উড়ে যেতে সে ভয় পেয়েছিল, যেহেতু সে ছোট ছিল এখনও। এরপর দেখো ওয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ হি বিকেম অ্যাফ্রেড। তো ওয়েন মানে হচ্ছে যখনই, হি হ্যাড রান ফরওয়ার্ড সে সামনের দিকে দৌড়ে যায় আর কি, টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ বলতে সেই শৈলশিরা, আর ব্রিঙ্ক মানে হচ্ছে কিনারা আর কি, সেই শৈলশিরার কিনারাতে যখনই সে দৌড়ে যায় মানে উঠবে এরকম বলে, হি বিকেম অ্যাফ্রেড সে ভয় পেয়ে যায়, ঠিক আছে, সে ভয় পায়, তারপর কিন্তু সে আর উঠতে পারে না। দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি স্ট্রেচড ডাউন বেনিথ অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন। তো দেখো দ্য গ্রেট এক্সপেন্স মানে হচ্ছে বিস্তার, দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি মানে হচ্ছে সমুদ্রের বিস্তার, ঠিক আছে, সি মানে হচ্ছে সমুদ্রের বিস্তার, স্ট্রেচড মানে হচ্ছে বিস্তৃত হয়েছে, ডাউনস বেনিথ মানে হচ্ছে নিচের দিকে, ঠিক আছে, বেনিথ মানে হচ্ছে নিচের দিকে, অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন এবং এটা মাইলের পর মাইল এটা নিচের দিকে নেমে গেছে, ঠিক আছে। শৈলশিরাটা যেখানে শেষ হয়েছে তারপর কিন্তু কি রয়েছে? সমুদ্র রয়েছে, এবং সমুদ্র কিন্তু অনেক নিচে রয়েছে, শৈলশিরার নিচে, ঠিক আছে, তার জন্য কিন্তু সে উঠতে ভয় পাচ্ছে আর কি, পড়ে যাবে বলে। হি ফেল্ড সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। তো হি ফেল্ড মানে সে অনুভব করেছিল, সার্টেন মানে নিশ্চিতভাবে, দ্যাট হিজ উইংস তার ডানাগুলি, উড নেভার সাপোর্ট হিম তাকে কখনোই সাপোর্ট করবে না বা সাহায্য করবে না উঠতে, তার ডানাগুলি তাকে কখনোই সাহায্য করবে না, এটাই সে ভাবছিল, সে ইয়াং সিগাল। ওকে, সো হি বেন্ট হিজ হেড অ্যান্ড রেন অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটল হোল ওয়্যার হি স্লেপ্ট অ্যাট নাইট। তো দেখো, তো সুতরাং সে কী করলো? হি বেন্ট হিজ হেড সে তার মাথাটাকে বাঁকিয়ে নিল, অ্যান্ড রেন অ্যাওয়ে ব্যাক এবং দৌড়ে চলে গেল, ঠিক আছে, ফিরে, ব্যাক মানে কি ফিরে গেল, টু দ্য লিটল হোল তার সেই ছোট্ট গর্তের মধ্যে, ওয়্যার হি স্লেপ্ট অ্যাট নাইট যেখানে সে রাত্রিবেলায় ঘুমিয়েছিল, স্লেপ্ট মানে কি ঘুমিয়েছিল, ঠিক আছে, স্লিপ থেকে স্লেপ্ট হয়েছে, তো যেখানে সে রাত্রিবেলায় ঘুমিয়েছিল সেখানেই আবার সে চলে গেল, যেহেতু সে উঠতে ভয় পাচ্ছে এবং সে ভাবছে যে তার ডানাগুলো কিন্তু তাকে উঠতে সাহায্য করবে না, যেহেতু সে এখনও ছোট রয়েছে তার জন্যই। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রিলি। তো হিজ ফাদার মানে তার বাবা, অ্যান্ড মাদার তার বাবা এবং মা, হ্যাড কাম অ্যারাউন্ড, ওকে, তার চারিদিকে ঘুরছিল আর কি, কলিং টু হিম শ্রিলি তীক্ষ্ণ স্বরে মানে চিৎকার করে তাকে তার চারিদিকে ঘুরছিল, এই যে ইয়াং সিগালের বাবা এবং মা। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ। তো কী বলা হচ্ছে? ফর দ্য লাইফ অফ হিম, কিন্তু জীবনের তাগিদে, হি কুড নট মুভ মানে কি নড়াচড়া করা, সে কিন্তু নড়াচড়া করলো না, অর্থাৎ সে উঠলো না, ঠিক আছে, সে উঠতে চেষ্টাও করলো না, যেহেতু সে ভয় পাচ্ছে যে
সে উঠতে গিয়ে পড়ে যাবে, অর্থাৎ তার যে ডানা সেগুলো সাপোর্ট করবে না। দ্যাট ওয়াজ 24 আওয়ার্স অ্যাগো, এটা ছিল 24 আওয়ার্স মানে হচ্ছে 24 ঘন্টা আগে। এই যে কথাগুলো আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম, এটার কথা বলা হচ্ছে কি এই ঘটনাগুলো 24 ঘন্টা আগে হয়েছিল। সিন্স দেন নো বডি হ্যাড কাম নিয়ার হিম, তো সিন্স দেন মানে তখন থেকে, নো বডি মানে কেউই না, হ্যাড কাম নিয়ার হিম তার কাছে কিন্তু কেউই তারপর থেকে আর আসেনি, অর্থাৎ তার বাবা মা, তার ভাই, তার বোন যেগুলো রয়েছে তারা কিন্তু বলা হচ্ছে এই 24 ঘন্টা পর যে ঘটনাগুলো ঘটে গেছে তারপর থেকে তারা আর কেউই তার কাছে আসেনি। দ্য ডে বিফোর হি হ্যাড ওয়াচড হিজ প্যারেন্টস ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তো দ্য ডে বিফোর মানে হচ্ছে একদিন আগে, হি হ্যাড ওয়াচড মানে সে দেখেছিল, ঠিক আছে, হি হ্যাড ওয়াচড মানে সে, ওয়াচ মানে কি লক্ষ্য করা, তো এখানে সে লক্ষ্য করেছিল বা দেখেছিল। হিজ প্যারেন্টস তার বাবা মাকে, ফ্লাইং অ্যাবাউট মানে হচ্ছে কি উড়তে, ঠিক আছে, উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার তার ভাইদের এবং তার বোনের সঙ্গে তার বাবা মাকে একদিন আগে সে উঠতে দেখেছিল বা উঠতে লক্ষ্য করেছিল। দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, তো দে ওয়ার টিচিং মানে কি শিক্ষা দেওয়া, টিচিং দেম অর্থাৎ তার বাবা মা তার ভাই এবং বোনকে শিক্ষা দিচ্ছিল বা শেখাচ্ছিল দ্য আর্ট অফ ফ্লাইট মানে হচ্ছে ওরা কীভাবে উঠতে হয়, অর্থাৎ ওরার যে কৌশল সেই কৌশলগুলো শেখাচ্ছিল। অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, ডাইভ মানে হচ্ছে ডুব দেওয়া বা ঝাঁপ দেওয়া, ফর ফিশ মানে হচ্ছে মাছ ধরার জন্য কিভাবে ডুব দিতে হয় বা ঝাঁপ দিতে হয় সেগুলো শেখাচ্ছিল তার বাবা মা তার ভাই আর বোনকে। হি হ্যাড সিন হিজ older brother catch his first herring while his parents circled around proudly, ওকে, তো এখানে কি বলা হচ্ছে তোকে, হি হ্যাড সিন মানে সে দেখেছিল, হিজ ওল্ডার ব্রাদার তার যে বড় ভাই তাকে, ক্যাচ হিজ ফার্স্ট হেরিং হচ্ছে এক ধরনের মাছ, সেই হেরিং মাছ ক্যাচ হিজ ফার্স্ট মানে কি প্রথম, অর্থাৎ সে প্রথম হেরিং মাছটা যখন ধরেছিল, ঠিক আছে, সেটা সে দেখেছিল এই ছোট্ট সিগালটি আর কি। এরপর দেখো, while his parents যখন তার বাবা মা সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি, সার্কেল মানে হচ্ছে চারদিকে আর কি, ঠিক আছে, তাদের চারদিকে এই ইয়াং সিগালের যে ওল্ডার ব্রাদার তার যে ভাই বড় ভাই তার চারিদিকে তারা প্রাউডলি মানে হচ্ছে গর্বের সঙ্গে ঘুরছিল, ঠিক আছে, এটা এল্ডার ব্রাদার হবে, এটা ওল্ডার হবে না, এল্ডার হবে, ঠিক আছে। তো এরপর দেখো আমাদের কি রয়েছে, তো আমাদের প্যাসেজটা কিন্তু এই পর্যন্ত রয়েছে, ঠিক আছে, এই পর্যন্ত দেওয়া আছে। এবার এখান থেকে আমাদের প্রশ্ন দেওয়া হয়েছে, তার উত্তর লিখতে হবে এবং এই প্যাসেজের লাইন বাই লাইন বাংলা অনুবাদ কিন্তু এখানে দেওয়া হয়েছে, তোমরা ভিডিওটিকে পজ করে এর বাংলাগুলো কিন্তু পড়ে নিতে পারো, ঠিক আছে, সম্পূর্ণ বাংলাটা তোমরা এখান থেকে দেখে নাও। এরপর দেখো, ঠিক আছে, এটা হচ্ছে এর বাংলা অর্থ, লাইন বাই লাইন রয়েছে। এরপর দেখো এখানে আমাদের এসে শেষ হয়েছে, ঠিক আছে, এই পর্যন্ত। তো তোমরা ভিডিওটিকে পজ করে চাইলে কিন্তু এই বাংলা অর্থগুলো এখান থেকে কিন্তু পড়ে নিতে পারবে। তো এবার চলো আমরা সরাসরি প্রশ্ন আর উত্তরগুলো দেখে নিই। নাম্বার এতে প্রথমে কি দেওয়া আছে, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, এখানে যে অল্টারনেটিভগুলো দেওয়া আছে 4টি করে অপশান দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। 2টি প্রশ্নই দেওয়া আছে, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথমে নাম্বার 1-এ কী বলা হচ্ছে দেখো, দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যাফ্রেড টু, অর্থাৎ এই যে ইয়াং সিগাল বাচ্চা যে সিগাল ওকে বা শঙ্খচিল এটা ভয় পেয়েছিল কিসের জন্য, রান, সুইম, ফ্লাই না ইট, সে উঠতে ভয় পেয়েছিল, ঠিক আছে, তো আমাদের সিটা সঠিক উত্তর হবে, এখানে হবে অপশান সি, এটা ফ্লাই, সে উঠতে ভয় পেয়েছিল। 2 নম্বরে দেখে, নো বডি হ্যাড কাম নিয়ার দ্য সিগাল ফর লাস্ট, অর্থাৎ লাস্ট কত সময়ের জন্য তার কাছে আর কেউই আসেনি, এখানে আছে 15 আওয়ার্স, 30 আওয়ার্স, 10 আওয়ার্স, 24 আওয়ার্স, তো সঠিক উত্তর আমাদের অপশান ডি এটা হবে 24 আওয়ার্স, অর্থাৎ গত 24 ঘন্টায় তার কাছে কিন্তু কেউই আসেনি, অপশান ডি এটা আমাদের সঠিক হবে 24 আওয়ার্স। পরের প্রশ্ন নাম্বার বিতে, আনসার দ্য কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস, অর্থাৎ এখানে 15টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 2টির জন্য 4 নম্বর এখানে দেওয়া আছে। নাম্বার 1-এ, হোয়াই ডিড নট দ্য ইয়াং সিগাল গো উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, অর্থাৎ এই যে ইয়াং সিগাল কেন তার ভাই বোনেদের সঙ্গে যায়নি, ঠিক আছে, তো কেন যায়নি না, দ্য ইয়াং সিগাল ডিড নট গো উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, ইয়াং সিগাল তার ভাই বোনদের সঙ্গে যায়নি বিকজ, তার কারণটা হচ্ছে হি ওয়াজ অ্যাফ্রেড অফ ফ্লাইং, তার উঠতে ভয় পেয়েছিল সে, ঠিক আছে, তার জন্য সে যায়নি। নাম্বার 2 হচ্ছে, হোয়াট হ্যাড দ্য ইয়াং সিগাল ওয়াচড থ্রু আউট দ্য ডে, অর্থাৎ সারাদিন ধরে ইয়াং সিগাল কী দেখেছিল, ঠিক আছে, এই বাচ্চা শঙ্খচিলটা কী দেখেছিল,
তো থ্রু আউট দ্য ডে, সারাদিন ধরে দ্য ইয়াং সিগাল হ্যাড ওয়াচড, সে লক্ষ্য করেছিল বা দেখেছিল হিজ প্যারেন্টস ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তার বাবা মা তার যে ভাই, ঠিক আছে, ভাইদের এবং বোনের সঙ্গে উঠতে দেখেছিল সারাদিন ধরে, ঠিক আছে, এটাই দেখেছিল। পরের প্রশ্ন 2 নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। এখানে একটি পোয়েম দেওয়া আছে, সেটাকে পড়ে উত্তর লিখতে হবে তার প্রশ্ন যেগুলো দেওয়া আছে সেগুলোর। তো এখানে আমাদের এই পোয়েমটি লেসন 6 মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, সেখান থেকে কিন্তু তুলে দেওয়া হয়েছে। তো দেখো এই পোয়েমটার মধ্যে কি দেওয়া আছে, আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, ওকে, আফটার আ ডে অফ রেন, অর্থাৎ আই ওয়াচ মানে আমি লক্ষ্য করলাম, দিস ক্লাউডি মানে হচ্ছে মেঘাচ্ছন্ন, ইভিনিং ফল মানে হচ্ছে সন্ধ্যা নেমে আসছে এরকম, অর্থাৎ মেঘাচ্ছন্ন একটি সন্ধ্যা নেমে আসছে, ঠিক আছে, সেটা আমি দেখলাম। আফটার আ ডে অফ রেন, আফটার আ ডে মানে হচ্ছে একদিন পর, অফ রেন মানে বৃষ্টির একদিন, মানে বৃষ্টির হয়ে যাওয়ার পরের দিনকে আমি দেখলাম কি মেঘাচ্ছন্ন সন্ধ্যা নেমে আসতে। এরপর হচ্ছে ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার পল দ্য হরিজন্স মাউন্টেন চেন। ব্লু মিস্ট, মিস্ট মানে কি কুয়াশা, ব্লু মানে হচ্ছে নীল, তো নীল কুয়াশা, সুইট মিস্ট মানে হচ্ছে মিষ্টি কুয়াশা, অফ সামার পল, সামার মানে হচ্ছে গ্রীষ্ম, সামার পল, পল মানে হচ্ছে এখানে ঘন মেঘের কথা বলা হচ্ছে। তো গ্রীষ্মকালের ঘন মেঘের যে নীল কুয়াশা, তারপর মিষ্টি কুয়াশা, ঠিক আছে, এইগুলো কবি একদিনের বৃষ্টির পর এই জিনিসগুলো লক্ষ্য করছেন, সেটাই বলা হচ্ছে। এবং সেগুলো কোথায় দেখতে পাচ্ছেন তিনি, দ্য হরিজন্স মাউন্টেন চেন, দিগন্তের যে পর্বতমালা, ঠিক আছে, সেই পর্বতমালার ওপরে এই জিনিসগুলো তিনি নীল কুয়াশা, ওকে, মিষ্টি কুয়াশা, এই জিনিসগুলো তিনি দেখতে পাচ্ছেন। এবং সন্ধ্যা ঘনিয়ে আসছে, ঠিক আছে, মেঘাচ্ছন্ন সন্ধ্যা ঘনিয়ে আসছে, এই জিনিসগুলো তিনি একদিন বৃষ্টি হয়ে যাওয়ার পরের দিন এই জিনিসগুলো তিনি লক্ষ্য করছেন। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স, ওকে, মর্নিং স্টিয়ার্স। তো দ্য ড্যাম্প, এখানে ড্যাম্প মানে হচ্ছে ভিজে বা স্যাঁতস্যাঁতে হয়, কিন্তু এখানে ড্যাম্প মানে হচ্ছে জলের ফোঁটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, জলবিন্দুকে। স্ট্যান্ডস মানে হচ্ছে দাঁড়িয়ে থাকে, ইন দ্য লং গ্রিন গ্রাস, লং মানে হচ্ছে লম্বা, গ্রিন মানে সবুজ, গ্রাস মানে হচ্ছে ঘাস, তো লম্বা সবুজ ঘাসের ওপরে এই যে দাঁড়িয়ে থাকছে কি, এই যে জলবিন্দুগুলো, ঘাসের ওপর যেমন জলের বিন্দু দাঁড়িয়ে থাকে, শিশিরের বিন্দু দাঁড়িয়ে থাকে, অ্যাজ থিক মানে হচ্ছে মোটা আর কি, ঠিক আছে, অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স মানে সকালের চোখের জল, টিয়ার্স মানে হচ্ছে চোখের জল, চোখ থেকে যদি যখন জল গড়িয়ে পড়ে গালের ওপর যে যেরকম বিন্দু হয়ে জলটা দাঁড়িয়ে থাকে, ঠিক সেই রকমই বলা হচ্ছে ঘাসের ওপরে, লম্বা সবুজ ঘাসের ওপরে কিন্তু এই জলবিন্দুগুলো দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো তিনি লক্ষ্য করছেন বৃষ্টি হয়ে যাওয়ার পরে আর কি। অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স পাস দ্যাট ব্রেথ অফ দ্য আদার ইয়ার্স, ঠিক আছে। অ্যান্ড ড্রিমি সেন্স, ড্রিমি মানে হচ্ছে স্বপ্নালু বা স্বপ্নময়, সেন্স মানে হচ্ছে সুগন্ধি, আর ফ্র্যাগ্রেন্স এটার মানেও কিন্তু সুগন্ধ, ঠিক আছে। পাস মানে হচ্ছে অতিবাহিত হয়ে যায়, দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স অর্থাৎ স্বপ্নালু সুগন্ধ, ঠিক আছে, বয়ে যায় এবং যেটা কি করে অন্যান্য বছরের বার্তা নিয়ে আসে, ঠিক আছে, অর্থাৎ নেক্সট বছরেও কিন্তু এই জিনিসগুলো আবার ঘটবে, ঠিক আছে, সেই বার্তাটাই কিন্তু নিয়ে আসছে এই স্বপ্নালু গন্ধ। তো এই পর্যন্ত প্যাসেজটা তোমাদের এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখান থেকে প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্যাসেজের লাইন বাই লাইন বাংলা অর্থ এখানে দেওয়া আছে, তোমরা ভিডিওটিকে পজ করে এখান থেকে কিন্তু এর বাংলাগুলো পড়ে নিতে পারো, ঠিক আছে, সম্পূর্ণটা এরপর এখানে রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু পড়ে নেবে। তো চলো আমরা এখন এর যে প্রশ্ন দেওয়া হয়েছে এখান থেকে সেই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। দেখো নাম্বার এতে বলা হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, ঠিক উত্তর হলে টি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে। প্রশ্নের মান 1 করে, দুটির জন্য এখানে 2 নম্বর দেওয়া আছে। তো নাম্বার 1-এ কী বলা হচ্ছে, দ্য কালার অফ দ্য মিস্ট ইজ গ্রে, এটা ঠিক না ভুল? তো এখানে বলা হচ্ছে দ্য কালার অফ দ্য মিস্ট ইজ গ্রে, অর্থাৎ মিস্ট মানে এখানে কুয়াশা, কুয়াশার যে রং সেটা হচ্ছে ধূসর, কিন্তু কবিতায় আমরা কি দেখেছি কুয়াশার রং হচ্ছে ব্লু অর্থাৎ নীল, তার জন্য এটা এফ হবে অর্থাৎ ভুল হবে। নাম্বার 2 হচ্ছে দ্য হরিজন ইজ সারাউন্ডেড বাই আ চেন অফ মাউন্টেন, অর্থাৎ দিগন্ত পর্বতমালার দ্বারা বেষ্টিত রয়েছে, এটা সঠিক তো আমরা কবিতায় এটা পেয়েছিলাম, তো টি হবে। নাম্বার বিতে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 করে, দুটির জন্য এখানে 2 নম্বর দেওয়া আছে। 1 নম্বর দেখে হোয়াট ইজ কম্পেয়ার টু মর্নিংস টিয়ার্স, অর্থাৎ সকালের যে চোখের জল তার সঙ্গে কার তুলনা করা হয়েছে, কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা, তার কার সঙ্গে তুলনা করা হয়েছে, চোখের জলের সঙ্গে, সকালের চোখের জলের সঙ্গে। তো দ্য ড্যাম্প ইন দ্য লং গ্রিন গ্রাস ইজ কম্পেয়ার টু মর্নিংস টিয়ার্স, অর্থাৎ এই যে লম্বা সবুজ ঘাসের উপরে যে ড্যাম্প বা জলবিন্দু সেটাকেই তুলনা করা হয়েছে সকালের চোখের জলের সঙ্গে। নাম্বার 2 হচ্ছে হোয়াট ডাজ দ্য ব্রেথ অফ আদার ইয়ার্স রেফার টু,
অর্থাৎ অন্যান্য বছরের যে আশ্বাস যেটা সেটা কার সঙ্গে, সেটা বলতে এখানে কি, এটা বলতে কি বোঝানো হয়েছে, এই যে লাইনটা এখানে দেওয়া হয়েছে দ্য ব্রেথ অফ আদার ইয়ার্স, এটার সঙ্গে এটা বলতে মানে এর দ্বারা কি বোঝানো হয়েছে সেটা লিখতে হবে। তো দেখো দ্য ব্রেথ অফ আদার ইয়ার্স রেফার টু দ্য আদার সিজনস হুইচ আর ইয়েট টু কাম ইন দ্য কামিং ইয়ার্স। অর্থাৎ এই যে লাইনটা এখানে বলা হয়েছে দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স, এই লাইনটার মধ্য দিয়ে এখানে বলা হয়েছে যে আগামী যে বছরের যে সিজন বা ঋতুগুলোও সেগুলো কিন্তু আগামী বছরে যে কামিং ইয়ার্স মানে আসছে যে বছর, আবার কিন্তু এই ঋতুগুলোতে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে নেক্সট বছরও কিন্তু সেগুলো ঘটবে, সেই বার্তাটাই বয়ে নিয়ে আসছে। ঠিক আছে, এই ব্রেথ নেক্সট আদার ইয়ার্স ব্রেথ এটা। আচ্ছা, পরের প্রশ্ন দেখবো আমরা। এখানে দেওয়া আছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। নাম্বার 3, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। এখানেও একটি প্যাসেজ দেওয়া আছে, সেটা পড়তে হবে এবং তারপর প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং এটা হচ্ছে একটি আনসিন প্যাসেজ, যেটা আমাদের পাঠ্য বইতে নেই, অন্য যে কোনো জায়গা থেকে তুলে দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হচ্ছে সিস্টার নিবেদিতা ওয়াজ নন অ্যাজ মার্গারেট এলিজাবেথ ইন হার আর্লিয়ার লাইফ। অর্থাৎ সিস্টার নিবেদিতা, ভগিনী নিবেদিতা ওয়াজ নন মানে পরিচিত ছিলেন অ্যাজ মার্গারেট এলিজাবেথ নামে পরিচিত ছিলেন ইন হার আর্লিয়ার লাইফ, অর্থাৎ তার প্রথম জীবনে। ওকে, প্রথম জীবনে তিনি মার্গারেট এলিজাবেথ এই নামে পরিচিত ছিলেন। এরপর সি ওয়াজ বোর্ন ইন আয়ারল্যান্ড ইন 1867, তিনি আয়ারল্যান্ডে 1867 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। আফটার ফিনিশিং হার স্টাডিজ মানে তার পড়াশোনা তিনি শেষ করার পর সি হ্যাড টু লিভ ইন লন্ডন, তাকে লন্ডনে থাকতে হয়েছিল। কেন না, ফর হার টিচিং প্রফেশন, তার টিচিং প্রফেশনের জন্য, অর্থাৎ শিক্ষকতা যে পেশা, সেই পেশা নিয়ে তিনি লন্ডনে চলে গিয়েছিলেন। ওকে, ডিউরিং দিস পিরিয়ড সি হ্যাড দ্য চান্স টু মিট স্বামী বিবেকানন্দ অ্যাট আ লন্ডন হোম। অর্থাৎ ডিউরিং দিস পিরিয়ড মানে এই সময়, অর্থাৎ যে সময় তিনি লন্ডনে শিক্ষকতা করছিলেন সেই সময়ে সি হ্যাড দ্য চান্স তিনি সুযোগ পেয়েছিলেন টু মিট মানে সাক্ষাৎ করতেন স্বামী বিবেকানন্দের সঙ্গে অ্যাট আ লন্ডন হোম, অর্থাৎ লন্ডনের একটা বাড়িতে তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলেন যে সময় তিনি লন্ডনে শিক্ষকতার কাজ করছিলেন আর কি। She very much liked his religious teaching and took him as her master. তো এখানে দেখো কি বলা হচ্ছে, she very much liked তিনি খুব পছন্দ করতেন, his religious teaching মানে ধার্মিক যে শিক্ষা যেটা তিনি দিতেন স্বামী বিবেকানন্দ, সেটাকে এই যে মার্গারেট এলিজাবেথ খুব পছন্দ করতেন আর কি। অ্যান্ড টুক হিম অ্যাজ হার মাস্টার, ঠিক আছে, এবং এই মার্গারেট এলিজাবেথ এই যে আমাদের স্বামী বিবেকানন্দ তাকে কিন্তু তার মাস্টার বা ঠিক আছে মাস্টার বা শিক্ষক হিসেবে তিনি তাকে মেনেছিলেন। ঠিক আছে, হি কেম টু ইন্ডিয়া উইথ হিম ফর গিভিং হার সার্ভিস টু দ্য আপলিফটমেন্ট অফ ইন্ডিয়ান ওমেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে সি কেম টু ইন্ডিয়া, তিনি ভারতবর্ষে এসেছিলেন উইথ হিম তার সঙ্গে বলতে স্বামী বিবেকানন্দের সঙ্গে তিনি ভারতবর্ষে এসেছিলেন এই যে মার্গারেট এলিজাবেথ, ঠিক আছে, তিনি ফর গিভিং হার সার্ভিস তার সার্ভিস দেওয়ার জন্য বা সেবা করার জন্য টু দ্য আপলিফটমেন্ট অফ ইন্ডিয়ান ওমেন অর্থাৎ ভারতীয় মহিলাদের উন্নতি প্রকল্পে বা উন্নয়নের জন্য তিনি এবং তাদের সেবা করার জন্য ভারতবর্ষে এসেছিলেন স্বামী বিবেকানন্দের সঙ্গে। ওকে, সি ওয়াজ নেমড নিবেদিতা ফর হার সার্ভিস টু ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষে সেবা করার জন্য তাকে এই যে নিবেদিতা এই নামটি দেওয়া হয়েছিল। ঠিক আছে, এই প্যাসেজ থেকে কিন্তু আমাদের এখানে প্রশ্ন দেওয়া হয়েছে, তার উত্তর লিখতে হবে এবং এটার বাংলা অর্থ দেওয়া আছে, এখান থেকে তোমরা ভিডিওটিকে পজ করে চাইলে এর বাংলাটিকে পড়ে নিতে পারো। তো চলো আমরা সরাসরি প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিই। নাম্বার এতে কী দেওয়া আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 4টির উত্তর লিখতে হবে, 4 একে 4 নম্বর দেওয়া আছে। প্রথমের নাম্বার 1-এ বলা হচ্ছে ইন হার আর্লি লাইফ নিবেদিতা ওয়াজ বাই প্রফেশন অর্থাৎ প্রথম জীবনে নিবেদিতা কোন প্রফেশনে ছিলেন, রাইটার, সিঙ্গার, ক্লার্ক অর টিচার। তো তিনি টিচার হয়েছিলেন, শিক্ষকতা করতেন, তার লেখাপড়া শেষ করার পর তিনি লন্ডনে শিক্ষকতা করতেন। তো অপশান ডি এটা হবে সঠিক উত্তর এখানে। নাম্বার 2-এ কী দেওয়া আছে, নিবেদিতা ওয়াজ বাই বার্থ অ্যান অর্থাৎ নিবেদিতা জন্মসূত্রে কোথাকার ছিলেন, ইংলিশ, আইরিশ, আমেরিকান না ইন্ডিয়ান। তো জন্মসূত্রে তিনি আইরিশ ছিলেন, ঠিক আছে, আয়ারল্যান্ডের অধিবাসী ছিলেন, তার জন্য তিনি কী হবে আইরিশ, অপশান বি এরটা। এরপর নাম্বার 3-এ নিবেদিতা মেট স্বামী বিবেকানন্দ ইন শিকাগো
অর্থাৎ শিকাগো, ঠিক আছে, প্যারিস, লন্ডন, কলকাতা। অর্থাৎ নিবেদিতা স্বামী বিবেকানন্দের সঙ্গে কোথায় সাক্ষাৎ করেছিলেন? লন্ডনে। তো অপশান সি এটা সঠিক হবে এখানে, ঠিক আছে, অপশান সি নম্বরটা। 4 নম্বর দেখা, নিবেদিতা কেম টু ইন্ডিয়া, নিবেদিতা ভারতবর্ষে এসেছিলেন ফর দ্য ডেভেলপমেন্ট অফ ওমেন, টু ডেভেলপড হিন্দুইজম, টু মিট স্বামী বিবেকানন্দ, টু টিচ ইন্ডিয়ান চিলড্রেন। অর্থাৎ নিবেদিতা ভারতবর্ষে এসেছিলেন কিসের জন্য? মহিলাদের উন্নতির জন্য। তো অপশান এটা সঠিক হবে, ফর দ্য ডেভেলপমেন্ট অফ ওমেন, মহিলাদের উন্নয়নের জন্য। তো অপশান এ আমরা এখানে সঠিক উত্তর লিখব। পরের প্রশ্ন হচ্ছে নাম্বার বিতে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। সঠিক উত্তরের পাশে ডি লিখতে হবে, ভুল হলে এফ লিখতে হবে। 4টির জন্য এখানে 4 নম্বর দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে। নাম্বার 1-এ দেওয়া আছে মার্গারেট নোবেল কেম টু ইংল্যান্ড ফর হায়ার স্টাডিজ। অর্থাৎ মার্গারেট নোবেল ইংল্যান্ড এসেছিলেন উচ্চ শিক্ষার জন্য। এটা ভুল তথ্য, তিনি ইংল্যান্ডে কিসের জন্য এসেছিলেন? তার টিচিং প্রফেশনের জন্য, ঠিক আছে, শিক্ষকতার জন্য এসেছিলেন। তো এটা আমরা লিখব এফ। নাম্বার 2, মার্গারেট লেফট হার মাদারল্যান্ড আফটার কমপ্লিটিং হার স্টাডিজ। অর্থাৎ মার্গারেট তার যে পড়াশোনা শেষ করার পর তিনি তার জন্মভূমি, মাদারল্যান্ড মানে হচ্ছে জন্মভূমি ত্যাগ করেছিলেন। অর্থাৎ আয়ারল্যান্ড ছেড়ে তিনি ইংল্যান্ডে চলে গিয়েছিলেন, লন্ডনে গিয়েছিলেন। তো সঠিক হবে এটা, অপশান এটা আমরা টি লিখব। নাম্বার 3-এ হচ্ছে স্বামী বিবেকানন্দ কুড নট ইমপ্রেস মার্গারেট ইনিশিয়ালি। অর্থাৎ স্বামী বিবেকানন্দ প্রথম দিকে মার্গারেট এলিজাবেথকে ইমপ্রেস করতে পারেননি। এটা ভুল তথ্য, তিনি তাকে ইমপ্রেস করেছিলেন এবং সে তাকে স্বামী বিবেকানন্দকে মাস্টার হিসাবে বা শিক্ষক হিসাবেও কিন্তু মেনেছিলেন। এরপর হচ্ছে 4 নম্বর দাগে, মার্গারেট ওয়াজ কনসার্নড ফর দ্য কন্ডিশন অফ ইন্ডিয়ান ওমেন। অর্থাৎ মার্গারেট ভারতীয় যে মহিলা তাদের জন্য খুব উদ্বিগ্ন ছিলেন। এটাও সঠিক তথ্য, আমরা লিখব টি, ঠিক আছে। তার জন্য তিনি ভারতবর্ষে এসেছিলেন ভারতের মহিলাদের উন্নয়নের জন্য। এরপর রয়েছে নাম্বার সিতে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নের মান 2 নম্বর দেওয়া আছে এবং বলা হচ্ছে হোয়েন ডিড মার্গারেট নোবেল মিট স্বামী বিবেকানন্দ অ্যান্ড হাউ ওয়াজ ইটস ইম্প্যাক্ট অন হার। অর্থাৎ কখন, হোয়েন মানে কি কখন, কখন মার্গারেট এই যে মার্গারেট নোবেল স্বামী বিবেকানন্দের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, ঠিক আছে, অ্যান্ড হাউ ওয়াজ ইটস ইম্প্যাক্ট অন হার, এবং তার উপরে তার প্রভাবটা কীরকম পড়েছিল সেটা লিখতে হবে। তো আমরা উত্তর লিখছি, দেখো আনসারটা কীভাবে লিখব। মার্গারেট নোবেল ওয়েন কেম টু লিভ ইন লন্ডন। অর্থাৎ মার্গারেট নোবেল যখন লন্ডনে এসেছিলেন সেখানে থাকার জন্য বা শিক্ষকতা করার জন্য, সি মেট স্বামী বিবেকানন্দ অ্যাট লন্ডন হোম, এবং তখন তিনি সেখানে লন্ডনের একটি বাড়িতে স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করেছিলেন। ওকে, আর তার উপর কীরকম প্রভাব পড়েছিল? তো সি লাইকড হিজ রিলিজিয়াস টিচিং ভেরি মাচ। তিনি তার যে স্বামী বিবেকানন্দের যে রিলিজিয়াস টিচিং বা ধার্মিক যে শিক্ষা, ঠিক আছে, সেটাকে তিনি খুব পছন্দ করেছিলেন বা তার খুব ভালো লেগেছিল। অ্যান্ড টুক হিম অ্যাজ হার মাস্টার, এবং তিনি তাকে তার মাস্টার বা শিক্ষক হিসাবে মেনেছিলেন আর কি, ঠিক আছে, এটাই। এরপরের প্রশ্ন আমরা দেখব সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। নাম্বার 4-এ ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করতে হবে। 5টি প্রশ্ন দেওয়া হচ্ছে, প্রশ্নের মান 1 করে, 1 × 5 = 5। প্রথমে হচ্ছে নাম্বার 1-এ ডু অর ডাই, করো অথবা মরো, চেঞ্জ ইনটু আ সিম্পল সেন্টেন্স। এটাকে সিম্পল সেন্টেন্স বা সাধারণ একটা বাক্যে লিখতে হবে, ঠিক আছে, সরল বাক্যে লিখতে হবে আর কি। তো আমরা লিখছি ইদার ডু অর ডাই, ঠিক আছে, হয় করো নয়তো মরো। তো এটা হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স। এরপর নাম্বার 2-এ রফিক ওয়াজ রানিং ফাস্ট, রফিক জোরে দৌড়ায়, চেঞ্জ ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাকে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্যে লিখতে হবে, ঠিক আছে। তো কীভাবে লিখবো আমরা প্রশ্নবোধক বাক্য? দেখুন, প্রথমে ওয়াজ নট রফিক রানিং ফাস্ট, অর্থাৎ রফিক কি জোরে দৌড়ায়নি এরকম, ঠিক আছে। তো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স কী হয়? প্রথমে কিন্তু অক্সিলারি ভার্ব দিতে হয় এবং শেষে কোশ্চেন মার্ক হবে। এরপর হচ্ছে নাম্বার 3-এ শাট দ্য ডোর রবিন, অর্থাৎ রবিন দরজাটি বন্ধ করো, চেঞ্জ ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কিন্তু একটা আদেশ সূচক বাক্য বা অর্ডার, ঠিক আছে, অর্ডার সূচক একটা বাক্য। এটাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতে হবে, মানে বিবৃতিমূলক একটা বাক্য লিখতে হবে। আমরা কীভাবে লিখবো? রবিন ইউ আর অর্ডার টু শাট দ্য ডোর, রবিন তোমাকে আদেশ করা হচ্ছে যে দরজাটি বন্ধ করে দাও, এরকম লিখতে হবে। এরপর নাম্বার 4-এ আই ট্রাইড অল প্ল্যানস, প্ল্যানস মানে পরিকল্পনা, অর্থাৎ আমি সমস্ত প্ল্যানগুলোই কিন্তু চেষ্টা করেছিলাম। এখানে বলা হচ্ছে চেঞ্জ ইনটু নেগেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ সেন্টেন্সে লিখতে হবে। তা কীভাবে লিখবো? আই ডিড নট লিভ এনি প্ল্যান আনট্রাইড, আমি কোনো পরিকল্পনাই কিন্তু অচেষ্টায়
অচেষ্টা ছাড়িনি, মানে সবগুলোই চেষ্টা করেছি, তার কোনো পরিকল্পনা, এমন কোনো পরিকল্পনা নেই যেটাকে আমি চেষ্টা করিনি, এরকম। তো এটা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স, কিন্তু এর অর্থটা কিন্তু একই থাকছে, অর্থ কিন্তু চেঞ্জ হচ্ছে না। 5 নম্বর দেখে সি গিভ আ ওয়াইজ জাজমেন্ট। সে একটা ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, ঠিক আছে, অর্থাৎ সে একটা বুদ্ধিমত্তার একটা যে জাজমেন্ট মানে হচ্ছে যা বিচার, ঠিক আছে, সেটা সে দিয়েছিল, জাজমেন্ট দিয়েছিল। তো ইউজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যান্ড রিরাইট। এখানে এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা দেওয়া আছে, এটার ভার্ব ফর্ম ইউজ করতে হবে। এটা এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো এটার ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। কীভাবে? তো দেখো, হি জাজড ওয়াইজলি, ঠিক আছে, এখানে জাস্ট কিন্তু ভার্ব হয়ে গেল। জাস্ট মানে সে আদেশ, সে বিচার করেছিল আর কি, ঠিক আছে, সে বিচার করেছিল। ওয়াইজলি মানে হচ্ছে বুদ্ধিমত্তার সঙ্গে সে বিচার করেছিল, ঠিক আছে। তো এটা একটা ভার্ব হিসাবে আমরা লিখলাম, এই জাজমেন্টটা কিন্তু এখানে আমরা এটার ভার্ব রূপটা লিখলাম। 5 নম্বর দেখে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস। তো এখানে এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এখানে আন্ডারলাইন ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই আন্ডারলাইন ওয়ার্ডগুলোর ফ্রেজাল ভার্ব লিখতে হবে, এবং ফ্রেজাল ভার্বগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে নিয়ে আমাদের লিখতে হবে 1 × 3 = 3 তিনটির জন্য 3 নম্বর। নাম্বার 1-এ দেওয়া আছে দ্য বয় রিজেম্বলস হিজ ফাদার, অর্থাৎ ছেলেটি তার বাবার মতো হয়েছে, ঠিক আছে। তো রিজেম্বলস মানে কাউকে হচ্ছে অনুকরণ করা বা নকল করা। তো এখানে কী হবে, রিজেম্বলসের জায়গায় আমরা কি লিখবো, টেক্স আফটার, ঠিক আছে। টেক আফটার আছে, এখানে কিন্তু টেক্স আফটার হবে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য টেক্স আফটার হবে। তো দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার, ছেলেটি তার বাবাকে নকল করেছে বা বাবার মতোই হয়েছে। তো টেক্স আফটার আর রিজেম্বল এই দুটোর অর্থ কিন্তু একই। এরপর 2 নম্বর হচ্ছে দ্য পেশেন্ট রিকভার্ড ইন আ ফিউ ডেজ, অর্থাৎ রোগীটি কয়েকদিনের মধ্যে রিকভার করেছিল, মানে হচ্ছে আরোগ্য লাভ করেছিল বা সেরে উঠেছিল। এখানে রিকভার্ড এর যে ফ্রেজাল ভার্ব সেটাকে আমাদের লিখতে হবে। তো দ্য পেশেন্ট কাম অ্যারাউন্ড মানে হচ্ছে কি রিকভার্ড, বা এটা কেম অ্যারাউন্ড হবে, যেহেতু এটা পাস্ট টেন্স, তার জন্য এটাও পাস্ট টেন্সে হবে। দ্য পেশেন্ট কেম অ্যারাউন্ড ইন আ ফিউ ডেজ, কয়েকদিনের মধ্যে পেশেন্ট আরোগ্য লাভ করেছিল। এরপর হচ্ছে 3 নম্বর দেখো আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হেয়ার, আমি বুঝতে পারছি না এখানে কি লেখা আছে। তো এখানে আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব কী হবে, আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব হবে মেক আউট। আই ক্যান নট মেক আউট হোয়াট ইজ রিটেন হেয়ার, আমি বুঝতে পারছি না এখানে কি লেখা আছে, ঠিক আছে। তো এখানে আন্ডারস্ট্যান্ড এর জায়গায় হবে মেক আউট। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা। 6 নম্বর থাকে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন দ্য কোশ্চেন নাম্বার 3 হুইচ মেন, অর্থাৎ যে প্যাসেজটা আমরা পড়লাম আনসেন প্যাসেজটি, তার মধ্যে থেকে এই শব্দগুলোর অর্থ সেখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে, দুটির জন্য 2 নম্বর দেওয়া আছে। প্রথমটা দেওয়া আছে কি অকুপেশন মানে কি পেশা, ঠিক আছে। এই পেশার একটা শব্দ অর্থ সেটা কিন্তু আমরা প্যাসেজটার মধ্যে পেয়েছিলাম, সেটা কি, সেটা হচ্ছে প্রফেশন, ঠিক আছে। তো টিচিং প্রফেশনের জন্য লন্ডনে গিয়েছিলেন, ঠিক আছে, মার্গারেট এলিজাবেথ। তো প্রফেশন মানে হচ্ছে পেশা, তো এখানে আমরা লিখবো কি প্রফেশন। নাম্বার 2-এ দেওয়া হচ্ছে ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়ন। তো আমরা এখানে কী পেয়েছিলাম, আপলিফটমেন্ট মানে হচ্ছে উন্নয়ন। তো আমরা এখানে লিখবো আপলিফটমেন্ট, ঠিক আছে এটা। এরপর হচ্ছে সেকশন সি রাইটিং স্কিলের নাম্বার 7-এ দেওয়া আছে রাইট আ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইয়োর স্কুল রিকোয়েস্টিং হিম টু সেট আপ আ লাইব্রেরি ফর দ্য স্টুডেন্টস, অর্থাৎ তুমি তোমার স্কুলের হেডমাস্টার মশাইকে একটা তোমাকে চিঠি লিখতে হবে যে স্কুলে একটি লাইব্রেরি স্থাপন করার জন্য। উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে লিখতে হবে। প্রশ্নের মান 10 নম্বর দেওয়া আছে। তো এটা লেখার জন্য কি করবে, দেখো প্রথমে লিখছে টু দ্য হেডমাস্টার, তারপর নিজের স্কুলের নামটা এখানে লিখবে এবং নিজের স্কুলের পুরো ঠিকানাটাও লিখবে, ঠিক আছে। তারপর দেখো সাবজেক্ট হচ্ছে আমরা এখানে লিখছি রিকোয়েস্ট টু সেট আপ আ স্কুল লাইব্রেরি, একটা স্কুল লাইব্রেরি স্থাপন করার জন্য অনুরোধ আর কি। তো প্রথমে লিখলাম কি স্যার, আই অ্যাম আ স্টুডেন্ট অফ ক্লাস 9 ইন ইয়োর স্কুল, আমি আপনার স্কুলের ক্লাস 9-এর একজন ছাত্র বা ছাত্রী। আই উড লাইক টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন, আমি আপনার মনোযোগ, ঠিক আছে, আকর্ষণ করতে চাই কী বিষয়ে না, টু সেট আপ আর লাইব্রেরি, একটা লাইব্রেরি স্থাপন করার জন্য ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। ম্যানি অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের অনেক ছাত্রছাত্রী লিভ ইন রুরাল এরিয়া মানে গ্রাম্য এরিয়াতে বা গ্রাম্য এলাকায় বসবাস করেন। আওয়ার ফিনান্সিয়াল কন্ডিশন ইজ ইকুয়ালি পোর, মানে আমাদের যে আর্থিক অবস্থা সেটা কিন্তু খুব ভালো নয়। উই ক্যান নট বাই রেফারেন্স বুক, আমরা রেফারেন্স যে বুক সেগুলো কিন্তু কিনতে পারি না। নট অনলি দ্যাট, শুধুমাত্র তাই নয়, মোস্ট অফ আস, আমাদের বেশিরভাগ গিয়ে ক্যান নট অ্যাভেল অফ দ্য
প্রাইভেট টিউশন, আমাদের অনেকেই কিন্তু আমরা প্রাইভেট টিউশনও কিন্তু নিতে পারি না, ঠিক আছে। সো অন বিহাফ অফ অল স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, সুতরাং আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বা তরফ থেকে আই আর্নেস্টলি রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি, টু সেট আপ আর লাইব্রেরি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব একটা লাইব্রেরি স্থাপন করার জন্য। ওকে, এইভাবে আমরা লিখলাম, আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ, আমি আপনার প্রতি ভীষণ কৃতজ্ঞ থাকবো, ইফ ইউ সেট আপ আ লাইব্রেরি, যদি আপনি একটি লাইব্রেরি স্থাপন করেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। ওকে, এইভাবে লেখার পর আমরা লিখবো কি, থ্যাঙ্কিং ইউ ইউর অবিডিয়েন্টলি, নিজের নামটা পুরো নাম লিখবে, ক্লাস, সেকশন, রোল নাম্বার, ঠিক আছে, এগুলো লিখবে এবং তারিখটা এখানটা লিখবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা এই পত্রটিকে লিখব। তো এর থেকে বাংলা অর্থটা দেওয়া আছে, তোমরা চাইলে পুরো বাংলার অর্থটা এখান থেকে কিন্তু পড়ে নিতে পারবে। ওকে, এর সঙ্গে আরও একটি অথবা দিয়ে দেওয়া আছে, যে কোনো একটি তোমাদের লিখতে হবে, রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন আ রোড অ্যাক্সিডেন্ট উইদিন 100 ওয়ার্ডস, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। এখানে একটি রোড অ্যাক্সিডেন্টের উপরে একটি তোমাকে নিউজ পেপারের রিপোর্ট লিখতে হবে 100টা শব্দের মধ্যে। এখানে কিছু হিন্টস দেওয়া আছে, সেগুলোর সাহায্যে কী দেওয়া আছে এখানে, প্রথমে দেওয়া আছে ব্রেক ফেলার অফ এ বাস, একটা বাসের ব্রেক ফেল হয়ে গিয়েছিল, কোলাইড উইথ আ ট্রাক, একটা ট্রাকের সঙ্গে তার ধাক্কা লেগেছিল, 5 ইনজুরেড ইনক্লুডিং আ চাইল্ড অ্যান্ড আ ওমেন, 5 জন সেখানে ইনজুরেড মানে আহত হয়েছিল, তার মধ্যে ছিল কি চাইল্ড মানে একটা শিশু ছিল এবং একটা মহিলাও ছিল। ইনজুরেড সেন্ট টু হসপিটাল, যারা আহত হয়েছে তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছিল। রিলিজড উইথ ফার্স্ট এড, মানে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। ট্রাফিক ডিসরাপ্টেড, মানে ট্রাফিক ব্যবস্থাটা বিপর্যস্ত হয়ে পড়েছিল। পুলিশ ইন্টারভেন, ঠিক আছে, এদের পুলিশ এদের হস্তক্ষেপ করেছিল। নর্মালসি রেস্টোর, তারপরে নর্মাল ব্যবস্থা কিন্তু ফিরে এসেছিল, ঠিক আছে। তারপরে তো এই পয়েন্টগুলোর সাহায্যে একটা রিপোর্ট লিখতে হবে নিউজ পেপারে। তো প্রথমে আমরা লিখছি, দেখো, ব্রেক ফেলার বাস কোলাইডস উইথ আ ট্রাক, এটা একটা হেডিং লিখলাম, অর্থাৎ ব্রেক ফেল করে একটি বাস একটি ট্রাকের সঙ্গে ধাক্কা মেরেছিল। কলকাতা এপ্রিল 24, এখানে আমরা যেদিনকে লিখবো সেদিনকে তারিখটা দেবে, বাই আ স্টাফ রিপোর্টার, ঠিক আছে, এইটুকু লিখবে। তারপর দেখো কি লিখছি আমরা, অ্যাট লিস্ট 5 পার্সন ইনক্লুডিং আ চাইল্ড অ্যান্ড আ ওমেন ওয়ার ইনজুরেড হোয়েন আ মিনি বাস কোলাইডেড উইথ আ ট্রাক, অর্থাৎ অ্যাটলিস্ট মানে হচ্ছে অন্তত বা কমপক্ষে 5% মানে 5 জন লোক, ইনক্লুডিং আ চাইল্ড, একজন, তাদের মধ্যে হচ্ছে একজন শিশু, অ্যান্ড একজন ওম্যান, এই 5 জন ওয়ার ইনজুরেড মানে আহত হলো। ওকে, ওয়েন আ মিনি বাস, যখন একটি মিনি বাস কোলাইডেড মানে ধাক্কা মারলো উইথ আ ট্রাক, একটা ট্রাককে। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, অ্যাক্সিডেন্টটা ঘটেছিল অ্যাট সিনথি মোড়, মানে সিনথি মোড়ে, অ্যাট অ্যারাউন্ড 10:30 AM, সকাল 10:30টার সময়, নিয়ার সিনথি মোড় দ্য ড্রাইভার লস্ট কন্ট্রোল ওভার দ্য ব্রেক, মানে সিনথি মোড়ে ড্রাইভার ব্রেকের যে কন্ট্রোল সেটা কিন্তু সে হারিয়ে ফেলেছিল, ঠিক আছে। অ্যান্ড দ্য বাস কোলাইডেড, এবং বাসটা ধাক্কা মেরেছিল উইথ আ ট্রাক, একটা ট্রাকের সঙ্গে, কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, যে ট্রাকটা বিপরীত দিক থেকে আসছিল। লোকাল পিপল মানে হচ্ছে স্থানীয় বাসিন্দারা, রাস্ট মানে ছুটে গিয়েছিল, টু দ্য স্পট, সেই জায়গাতে, অ্যান্ড রেস্কিউড, এবং রক্ষা করেছিল এবং বা উদ্ধার করেছিল দ্য প্যাসেঞ্জার্স, ঠিক আছে, যাত্রীদের। পুলিশ রিচড দ্য স্পট, তারপর পুলিশ সেই স্থানে এসেছিল, কুইকলি মানে হচ্ছে তাড়াতাড়ি, অ্যান্ড কন্ট্রোলড দ্য হোল সিচুয়েশন, এবং সমস্ত পরিস্থিতিটাকে তারা কন্ট্রোল করেছিল, ঠিক আছে। দ্য ইনজুরেড পার্সনস মানে হচ্ছে আহত যে ব্যক্তি, তাদেরকে কী করা হয়েছিল, ওয়ার টেকেন, নিয়ে যাওয়া হয়েছিল, টু দ্য নিয়ারেস্ট হসপিটাল, নিকটবর্তী হাসপাতালে। দে ওয়ার রিলিজড আফটার ফার্স্ট এড, তাদেরকে প্রাথমিক চিকিৎসার পরেও কিন্তু পরে ছেড়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে, বা রিলিজ করা হয়েছিল। এরপর দেখো, ডিউ টু কলিশন ট্রাফিক গট ডিসরাপ্টেড, মানে এই যে কলিশন মানে এই যে ধাক্কাধাক্কির ফলে কি হয়েছিল, যে ট্রাফিক ব্যবস্থা সেটা বিপর্যস্ত হয়ে পড়েছিল। বাট নর্মালসি ওয়াজ রিস্টোর্ড উইদিন অ্যান আওয়ার, কিন্তু 1 ঘন্টার মধ্যেই নর্মালসি মানে হচ্ছে সাধারণ যে অবস্থা বা সাধারণ ব্যবস্থা সেটা কিন্তু রিস্টোর হয়েছিল বা সেটা ফিরে এসেছিল। ওকে, তো এইভাবে আমরা এটাকে লিখলাম এই রিপোর্টটিকে। তো এর যে বাংলা অর্থ সেটা এখানে দেওয়া আছে, বাংলাটা সম্পূর্ণ বাংলাটা তোমরা এখান থেকে পড়তে পারো ভিডিওটিকে পজ করে নিয়ে। ওকে, তো আজকের এই ভিডিওতে দেখো আমরা তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 ইংলিশ সাবজেক্টের এখানে আমরা একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের যে লেসনগুলো রয়েছে সেই লেসনগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে। বাংলা অর্থ এবং সেখানে যে তোমাদের অ্যাক্টিভিটিগুলো রয়েছে, যে রাইটিং, গ্রামার, ভোকাবুলারি রয়েছে, সেগুলো কিন্তু ভালোভাবে কিন্তু আমরা
প্র্যাকটিস করবে। আর যদি এই প্রশ্নোত্তর পিডিএফ ফাইল পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তর পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে, আর তার পাশে ভিডিওগুলোও দেওয়া থাকবে। ওকে, আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? আর তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে? তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।